সুপ্রিয় দর্শক, সমকালীন বিভিন্ন ঘটনা নিয়ে আরটিভির সরাসরি আলোচনা অনুষ্ঠান অগ্রণী ব্যাংক আওয়ার ডেমোক্রেসিতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি জামিল আহমেদ। অনুষ্ঠানটি শনি থেকে মঙ্গলবার এই 4 দিন আরটিভি স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার হয়। আমরা আজকে আলাপ করব সংসদ নির্বাচন এবং রাজনৈতিক দলগুলোর অবস্থান নিয়ে, এবং সঙ্গত কারণেই আমাদের সাথে আজকে বাংলাদেশে বড় 3টি রাজনৈতিক দলের 3জন প্রতিনিধি যোগ দিচ্ছেন। আমি প্রথমেই তাদের সাথে পরিচয় করে দিচ্ছি। প্রথমে আছেন বাংলাদেশ সরকারের নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি। তারপরে আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার এবং সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ, এবং পরে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান। আপনাদের 3জনকে আজকে আমি স্বাগত জানাচ্ছি, এবং একই সাথে দর্শক চাইলে আপনাদেরকেও আমরা বলতে চাইছি যে আপনারা চাইলে আলোচনায় অংশ নিতে পারেন এবং মূল্যবান মতামত প্রশ্ন রাখতে পারেন। আপনাকে ফোন করতে হবে আমাদের টেলিভিশনের পর্দায় যে নম্বরগুলো রয়েছে সেই নম্বরগুলোতে। আমরা আজকের আলোচনায় চলে যাচ্ছি। এই সময়কালে আপনারা 3জনে নিশ্চয়ই বিভিন্ন গণমাধ্যমগুলোতে দেখছেন যে সাধারণ মানুষজনের যে আগ্রহ বা জানার, আমরাও প্রচুর ফোন কল বা বিভিন্ন সময় আমরা আলোচনার ইন্টারাকশন থেকে দেখছি যে প্রত্যেকটা মানুষের আগ্রহ হচ্ছে আগামী 2 থেকে 3 মাসের মধ্যে যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড কেমন। একদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি দলগুলো বিভিন্ন সভা সমিতি সেমিনার করে আমরা ভোটের রাজনীতির একটা চিত্র দেখছি। একই সাথে আবার বিভিন্ন বিদেশি কূটনীতিক যারা জাতিসংঘের মহাসচিবের ফোন কল, আবার মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে আমরা চিঠি দেখেছি তারা দিচ্ছেন। তো বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ আমরা দেখতে পাচ্ছি। তো মূলত রাজনৈতিক দলগুলো কতটা প্রস্তুত সামনে নির্বাচন নিয়ে আমরা আলোচনাটি এভাবে শুরু করতে চাই। আমি ফ্লোর ওপেন, কে আগে শুরু করবেন? আহমেদ আজম খান অথবা শাহজাহান খান বা আমাদের জাতীয় পার্টি যিনি আছেন? আমার মনে শাহজাহান ভাই শুরু করেন আগে। থ্যাংক ইউ। আপনাকে ধন্যবাদ। খান যখন দুজনে এক জায়গায় আসছি, অসুবিধা নেই কোনো। আপনি যেটা বলেছেন যে আসলে এখন তো ভোটের রাজনীতি শুরু হয়েছে, এবং এই ভোটের রাজনীতিতে নানা ধরনের কথাবার্তা এখন প্রচলিত আছে দেশের বিভিন্ন জায়গায়, এবং বিরোধী দল, সরকারি দল সকলেই এখন নির্বাচনের জন্য মাঠে নেমেছে মূলত। যদিও বিরোধী দল বলছে যে তারা নির্বাচন করবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, আবার বলছেন যে আলোচনায় যদি আহ্বান করা হয় আলোচনায় বসবেন, তবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার। প্রশ্নটি হলো, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচন ওনারা দাবি করছেন, এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের চেহারা কিন্তু বাংলার মানুষ দেখেছে। কি দেখেছি আমরা? সেটা হলো যে যখন আওয়ামী লীগ 96 সালে ক্ষমতায় এসে 2001 সালে তত্ত্বাবধায়ক সরকারের লতিফুর রহমান সাহেবের হাতে ক্ষমতা হস্তান্তর করেছিল, ওই রাতে এক রাতেই কিন্তু বহু প্রশাসনিক পরিবর্তন তিনি করেছেন। পাশাপাশি কি করেছেন? শেখ হাসিনার টেলিফোন লাইন কেটে দিয়েছেন, তিনি আপনার তার এসএসএফ উঠিয়ে নিয়ে গেছেন। এভাবে কিন্তু বিরোধী দলের তখন প্রধানমন্ত্রী ছিলেন, সেই অবস্থায় কিন্তু এই কাজগুলো লতিফুর রহমান করেছেন। এবং পরবর্তীতে সেই লতিফুর রহমানের অধীনে যখন নির্বাচনে বিএনপি জিতল, এরই পুরস্কার হিসাবে তাকে সরকারি ভবন যমুনায় কিভাবে রাখলো, কোন আইনে রাখলো, এটা কিন্তু কেউ আমার বলতে পারি না। ওই যমুনায় উনি কিন্তু বছরের পর বছর অবস্থান করেছেন। কোন হিসাবে? উনি তো সরকার প্রধান ছিলেন না তো তখন, তাহলে কি করে থাকলেন? সেই জবাব কিন্তু আজ পর্যন্ত বিএনপি দিতে পারেনি। এখন আপনি আলোচনা চাইবেন, কিন্তু তালগাছটা আমার, এটা হতে পারে না। আলোচনা চাইলে পরে নির্বাচনে আলোচনা কি হবে এইটা যদি আপনি আগে নির্ধারণ করে দেন, তাহলে তো এটা আর নির্বাচনী আলোচনারই দরকার হয় না। আর এই যে এই সময়কার আলোচনা কার সঙ্গে হবে, কাদের সঙ্গে হবে, এটা একটু চিন্তার বিষয় আছে। সেটি হলো যে আমরা যেখানে বলেছি স্বাধীনতা বিরোধী শক্তিকে আজকে লালন পালন এবং পুষ্ট করেছে বিএনপি, সেই স্বাধীনতা বিরোধী শক্তির সঙ্গে আমাদের কতটুকু বসা সম্ভব, আমি মনে করি যদি আদর্শের কথাটা চিন্তা করে, তাহলে কোনো ক্রমেই আওয়ামী লীগের পক্ষে জামাতের সঙ্গে কোনো বৈঠক করা কোনো ক্রমেই সম্ভব নয়। সুতরাং এই পরিস্থিতিতে ওনারা যে দাবিটা তুলছেন সেটা হলো মাঠ গরম করার জন্য দাবিটা তুলছেন। আর আন্দোলনের নামে ওনারা কোরআন শরীফ পোড়াইলেন, হাদিস শরীফ পোড়াইলেন, দোকান লুট করলেন, হওয়াকারদের দোকান লুট করলেন, স্বর্ণ দোকান লুট করার চেষ্টা করলেন, ব্যাংক লুট করার চেষ্টা করলেন, কমিউনিস্ট পার্টির অফিস পোড়ালেন, আরো অনেক রাজনৈতিক কর্মী অফিসের উপর হামলা করলেন। শুধু তাই নয়,
ওনারা আন্দোলনের নামে কি করলেন? এ পর্যন্ত 11 জন বাস এবং ট্রাক ড্রাইভারকে কুপিয়ে পিটিয়ে পুড়িয়ে হত্যা করেছে, 12 জন পুলিশকে হত্যা করেছে পিটিয়ে কুপিয়ে, এবং 2 জন বিজিবির সদস্য হত্যা করা হয়েছে। আওয়ামী লীগের কর্মীদেরকে কিভাবে হাটহাজারীতে কুপিয়ে হত্যা করেছে তার প্রতিবাদ কিন্তু বিএনপি করে নাই। বরং মিথ্যাচার করে, কিভাবে মিথ্যাচার করেছে যে 5ই মে তারিখের মধ্যরাতে 2500 হেফাজতের কর্মী নিহত হয়েছে। আমি আপনাকে ওই সময়ের একটা, এই পরিস্থিতির মধ্যেও আপনারা কিন্তু চাইছেন যে একটা নির্বাচনের, অবশ্যই নির্বাচন চাইছি, এবং আমি বিশ্বাস করি যে নির্বাচনে ওনারও আসবেন, আমরাও যাব। আচ্ছা, নির্বাচনে যেহেতু সময় খুব কম এখন, আপনার ধরা যাক 25 অক্টোবরের কথা আপনারা বলছেন, এই স্বল্প সময়ের মধ্যে কি হতে পারে আসলে আপনাদের ইনিশিয়েটিভ বা বিরোধী দলের ইনিশিয়েটিভ? ধরা যাক আপনি জামাতের কথা বলছেন, কিন্তু সেক্ষেত্রে বিএনপি আছে, কিন্তু আপনার সরকারি দল থেকে কি ধরনের উদ্যোগ নিতে পারেন এই সময়কালে? আমরা তো বলেছি, সেটা হলো যে এখানে আমরা সংবিধানের বাইরে আমাদের যাওয়ার আর কোনো সুযোগ নেই। আমরা যে সংবিধানে যে নির্বাচন, সারা দুনিয়ায় যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় একটি গণতান্ত্রিক দেশে, সেই পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং সেই নির্বাচনে আমরা যে তাদেরকে আহ্বান করবো, সেই নির্বাচন কিভাবে সুষ্ঠু করা যায় সেটা নিয়ে আলোচনা হতে, এটা আমি মনে করি। আমরা আপনার কাছে আবার ফিরে আসবো, বেশ কতগুলো প্রসঙ্গ আছে সংলাপ নিয়ে যে আপনি কথা বলছিলেন। আহমেদ আজম খান, আমরা আপনার বক্তব্য শুনে দেন, আরো কিছু দর্শকের মন্তব্য আছে আমি নেব পরে, সেটি আপনি যদি একটু বলেন আপনাদের প্রস্তুতি কতটুকু এই সময়কালে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আলোচক বৃন্দ, স্বাগতম আরটিভির দর্শক। আমাদের মাননীয় মন্ত্রী যে আলোচনাগুলো করছিলেন, আপনার প্রশ্ন দিয়েই শুরু করি। একটা দেশের রাজনৈতিক দলগুলো 5 বছর পর পর যদি সে দেশের সংবিধান অনুযায়ী নির্বাচনের কথা থাকে, অনেক দেশে আছে 4 বছর পর পর। অতএব এই সংসদের মেয়াদকাল শেষের জন্য সকল রাজনৈতিক দলই অপেক্ষা করে নির্বাচনের জন্য, এবং সেই অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি সকলেই নেয়। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন। বাংলাদেশে এই সরকার ক্ষমতায় আসার পর যখন এই সরকারের ঠিক মাঝামাঝি সময় দেখলেন যে তাদের পায়ের নিচে আর মাটি নেই, আগামী নির্বাচনে জয়ের সম্ভাবনা ক্ষীণ, একটার পর একটা সিটি কর্পোরেশন নির্বাচনে তারা হারছেন, এই ভয়েই তারা এই অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের যে একটা সুন্দর পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সেটাকে তারা বাতিল করে দিলেন। এবং বাতিল করে দিয়ে একদলীয় নির্বাচনের যে একটা সাজানো নাটক তারা করবেন, এবং একদলীয় নির্বাচনের মধ্য দিয়ে তারা নতুন করে ক্ষমতায় আসার একটা অপচেষ্টা করছেন, যে কারণে মানুষ আজকে শঙ্কিত, মানুষ আজকে চিন্তা করছে, আশঙ্কিত যে আদৌ নির্বাচনটা হবে কিনা, হলে অবাধ এবং নিরপেক্ষ হবে কিনা, হলেও সকল দলের অংশগ্রহণে হবে কিনা, এ নিয়ে মানুষের এবং আন্তর্জাতিক মহলেরও অনেক রকমের চিন্তা এবং শঙ্কা আমরা দেখেছি যে তাদের এক পেশের চিন্তা ভাবনা গত 2 বছর যাবৎ বিরোধী দল জাতীয় এবং আন্তর্জাতিক মহল সংলাপে বসার জন্য অনেকবার তারা চেষ্টা করেছে। বিরোধী দল সবসময় সংলাপের জন্য দুহাত প্রসারিত করে রেখেছে, কিন্তু আজ পর্যন্ত সংলাপের নাটক তারা বারবার সাজিয়েছে, সংলাপে বসেন নাই। আর তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে মাননীয় মন্ত্রী শাহজাহান ভাই বললেন যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের চেহারা আমরা 96-এ দেখেছি, যে রাত্রে থেকে শুরু করে পুরো প্রশাসনকে তারা কিভাবে ঢেলে সাজিয়েছেন। কথাটা তো অত্যন্ত সুন্দর এবং বাস্তব, যে একটা দলীয় সরকার যেভাবে তা 5 বছরে তার দলীয় প্রশাসনকে সেট আপ করে যান, ওই সেট আপে যদি নির্বাচনটা হয় কোনোভাবেই লেভেল প্লেইং ফিল্ড হবে না। তত্ত্বাবধায়ক সরকারের সব দলই কিন্তু প্রশাসনকে সেভাবে সেট করে দিয়েছে যাওয়ার সময়, তাই শুধু আপনাদের দলের করেনি এমনটা না। তা বলছি না আমি তো দলীয় কথা বলছি। অতএব তত্ত্বাবধায়ক সরকারের মূল কাজটাই তো হবে প্রশাসনকে নিউট্রাল করা এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরির কাজটা করা। তারপরে উনি অনেক অতীত কাসন্দি ঘেটেছেন যে আন্দোলনের নামে। উনি একটা কথা বলেছেন যে ওই তত্ত্বাবধায়ক সরকার নাকি তখনকার মাননীয় প্রধানমন্ত্রী, যিনি এখনো মাননীয় প্রধানমন্ত্রী, ওনার এসএসএফ প্রত্যাহার করেছেন, যেটা রাষ্ট্রীয়ভাবে যেদিন উনি পদত্যাগ করলেন তারপরে যেটুকু ওনার প্রটোকল পাওয়ার আইনের বাইরে তার থেকে কম দেননি, আর আমাদের নেত্রীকেও আইনের বাইরে বেশি দেননি। যখন ম্যাডাম খালেদা জিয়া নির্বাচিত হলেন, তারপরে যে সরকারি ভবনটা থাকার কথা
সেভাবেই কিন্তু ওই আইনের ভেতর দিয়েই কিন্তু ওই তত্ত্বাবধায়ক সরকার এই তখনকার মাননীয় প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়াকে দিয়েছেন। এখানে অযথা বিতর্ক তৈরি করবার জন্য আমরা যদি আলোচনা করি তাহলে শুধু কাল খাতান হবে, ভালো আলোচনা হবে না। কিন্তু আমি শেষ করি। আর আন্দোলনের কথা বলেছেন, কোন লাইনটা কাটলো কেন সেটা উত্তর। ফুল লাইনটা কাটলো, এই উত্তরটা যদি তত্ত্বাবধায়ক সরকার দেবেন। আমি বলবো যে যদি ওই ফুল লাইনটা মাননীয় প্রধানমন্ত্রীর নামে বরাদ্দ থাকে তখন তো আর উনি মাননীয় প্রধানমন্ত্রী না। ওই ফুল লাইন কাটা তো অত্যন্ত যৌক্তিক বিষয়, এটা নিয়ে তর্কের তো কোনো বিষয় না। আর এগুলো নিয়ে তর্ক করলে আমরা পেছনেই চলে যাব। এই সময়কালে আপনাদের প্রস্তুতি একটু বলি, উনি আরেকটা পেছনের তর্ক, আমরা আসলে সামনে যেতে চাই কিন্তু ওনারা শুধু পেছনে ঠেলতে চান। এই যে আন্দোলনের নামে কোরআন পড়ানোর কথা বলেছেন, শহীদ মিনার, পতাকা, নানান কিছু বলেছেন। আমরা কিন্তু এর আগেই স্পষ্ট বলেছি যে হেফাজত কোরআন পড়ায় নাই, যদি এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার কথা আমাদের নয়। তবু যেহেতু এখানে হেফাজত নেই আর ওনারা মনে করেন যে আমরা হেফাজতকে সহযোগিতা করেছি, হেফাজত কোরআন পড়ায় নাই, হেফাজত পরিষ্কার বলেছে যে ফুটেজ দেখে অবস্থান নেবেন। আর শহীদ মিনার ভেঙেছে যুবলীগের সাধারণ সম্পাদক ওই অঞ্চলের, এটাও আমরা দেখেছি। পতাকার ব্যাপারে একই বিষয়। আর সংবিধানের কথা, দর্শকের প্রশ্ন নিয়ে নেবেন না, সংবিধানের যে কথাটা বললেন যে সংবিধানের বাইরে যাওয়ার ক্ষমতা নেই। সংবিধান কতটাই বিতর্কিত দেখেন যে এই সংবিধানের 123-এর 3-1 কতে বলা আছে যে এটা সংসদ রেখে 90 দিনের মধ্যে নির্বাচন করা যেতে পারে। তো সংসদ রেখে যে 90 দিনের মধ্যে নির্বাচন করা যাবে, আবার হতে বলা আছে যে তাহলে নির্বাচনটা হলে তখন আপনি কয়েকটা অপশনের কথা বলছেন। হ্যাঁ, তখন কিন্তু যারা নির্বাচিত হবেন তারা ছোট জগন্নাথ হয়ে বসে থাকবেন, তাদের উত নেওয়ার মানে সুযোগ থাকবে না। পরিপূর্ণ যে সংবিধান, সেই সংবিধানের কারণেই কিন্তু এখন নির্বাচন কমিশন অনেক উল্টাপাল্টা কথা বলছেন। আমরা একটা প্রশ্ন নিয়ে তারপরে আসছি। দর্শক অনেকক্ষণ থেকে লাইনে, আপনি কে আছেন, নাম পরিচয় বলুন, প্রশ্নটি করে ফেলুন। হ্যাঁ ভাই, আমি প্রণব সাহা বলছি, উল্লাপাড়া, সিরাজগঞ্জ থেকে। জি জি বলুন। তিনজনের কাছেই আমার প্রশ্ন, যে যার সচল, মানে কেউ তো কাউকে ছাড় দিচ্ছে না, সেই 70 দশকের দিকে ফিরে যাচ্ছে না কেন এনারা? শাহজাহান ভাই একজন প্রবীণ রাজনীতিবিদ, আজম খান সাহেব একজন প্রবীণ রাজনীতিবিদ, প্রধান বিরোধী দলীয় নেত্রী, উপদেষ্টা, এনারা তো কেউ কাউকেই ছাড় দিচ্ছে না ভাই। তো জনগণের কথা চিন্তা করে তো সবাই একজোট হতে পারে। আর আমার একটা ব্যক্তিগত প্রশ্ন, যে দুই দলই বলে যে আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, কিন্তু আমরা ইদানিং কালে দেখছি জামাতের যে রাজনীতি, বিএনপির সাথে জোট বেঁধে তারা মানে সম্পূর্ণ মানে দেশ ধ্বংসের দিকেই ঠেলে দিচ্ছে। এটাই আমার প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, আমরা আপনার বক্তব্যটি পেয়েছি, আপনি সংক্ষেপে একটু বলেন, তারপরে আমরা এদিকে প্যানেল যাচ্ছি। তো দর্শককে ধন্যবাদ যে দুপক্ষ যেভাবে অনর, কেউ তো ছাড় দিচ্ছেন না। আমার মনে হয় দর্শক বর্তমান কাল না, শুধু গত 2 বছরের রাজনীতি দর্শক বোধহয় খুব একটা স্টাডি করেননি। আমরা কোনোভাবেই অনর অবস্থানে নেই, আওয়ামী লীগ অনর অবস্থানে আছে। আমরা সবসময়ই সহযোগিতার হাত প্রসারিত করেছি যে একটা অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করুন। আমরা সংলাপে যেতে রাজি আছি। আরো যেটা বলেছেন সেটাই এখন না, আরো যেটা বলেছেন জামায়াতের রাজনীতি সম্পর্কে, জামায়াতকে সাথে নিয়ে আওয়ামী লীগ 86-এর নির্বাচনে গেছে। ওইদিকে আমরা না যাই, উনি কিন্তু বলেছেন জনগণের স্বার্থে এক জায়গায় কি করে হতে পারে না। হ্যাঁ, জনগণের স্বার্থে এক জায়গায় হওয়া দরকার। আর সেজন্যই আমরা বলেছি যে আমরা হার্ড লাইনে নই, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য একটা সরকার ব্যবস্থার জন্য আসুন সংলাপে বসি এবং একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করি। একটা কথা, সংবিধানের কথা আপনি বলেছেন, সংবিধানে যেখানে এই ধরনের অবস্থা ত্রুটিপূর্ণ, সেখানে দেখেন নির্বাচন কমিশন নিজেদের মধ্যে কি শুরু করেছেন। হাফিজ সাহেব বলেছেন, আবু হাফিজ না নির্বাচন কমিশনার, উনি বলেছেন যে এই সংসদ রেখে কি করে নির্বাচনটা করা যাবে, উনি সংশয় প্রকাশ করেছেন। আর প্রধান নির্বাচন বলেছেন ব্যাপারটা কঠিন হবে। আর প্রধান নির্বাচন কমিশন বলছেন যে না, এইভাবেই আমরা করতে পারবো। এবং এক প্রশ্নের জবাবে উনি আজকেও বলেছেন যে আমরা লেভেল প্লেইং ফিল্ড, আমি ইলেকশন কমিশন নিয়ে আপনার কাছে আবারও আসবো। কি করে এটা পারবেন, এটা আমরা জানেন বাংলাদেশের মানুষ এবং আমরা কিন্তু ঠিক আছে, ইলেকশন কমিশন নিয়ে আমি আবার আলাপ করব।
কাজী ফিরোজ রশিদ, আমরা জাতীয় পার্টির অবস্থান জানতে চাইছি যে আপনারা কতটুকু প্রস্তুতি নিচ্ছেন এবং আগামীর সময়গুলোতে আপনাদের অবস্থানটা কি হবে? ধন্যবাদ। এই দুইজনের বাহাস দেখে কি মনে হয় যে একটা ইলেকশন দিকে আমরা যাচ্ছি? ইয়েস, 1-11 থেকে আমরা বড় দুইটি দল সব থেকে বেশি যারা সেদিন সাফারিংস করছে তারা কি কোনো শিক্ষা নিচ্ছে? ওনাদের কথা তো তা মনে হয় না। এখন নির্বাচনের পথে সব থেকে বড় বাধা হচ্ছে আমাদের সংবিধান, পঞ্চদশ সংশোধনী, এটা হচ্ছে বড় বাধা। এবং আরেকটি বাধা হচ্ছে নির্বাচন কমিশন, যা নির্বাচন পরিচালনা করবেন, সুষ্ঠুভাবে পরিচালনা করার দায়িত্ব যে নির্বাচন কমিশনের উপরে, তার হচ্ছে বড় বাধা। তাহলে আমি নির্বাচনটা হবে কিভাবে? আমি আরো একটু পরিষ্কার করতে চাই যে সংবিধান যদি আপনি এই অবস্থায় রাখতে চান তাহলে গণতন্ত্র থাকবে না, আর যদি গণতন্ত্র রাখতে চান তাহলে সংবিধান থাকবে না। দুটো একসাথে চলতে পারবে না এখন যে অবস্থা দাঁড়িয়েছে। কারণ সংবিধান যদি আপনি রাখতে চান তাহলে পঞ্চদশ সংশোধনীর মধ্যেই নির্বাচনটা করতে হবে। সেই নির্বাচনে প্রধান বিরোধী দল বিএনপি সহ তার মিত্ররা বা আর কেউ যদি না আসে, একতরফা ইলেকশন হবে, এটা গণতন্ত্রের জন্য শুভ নয় এবং সেই গণতন্ত্র টেকসই হবে না। তাহলে গণতন্ত্র থাকবে না যদি সংবিধান আপনি রাখতে চান। আর যদি আপনি সংবিধান গণতন্ত্র রাখতে চান, গণতান্ত্রিক পদ্ধতির সমস্ত দলকে নিয়ে ওনাদের কথা অনুযায়ী ওনারা সংবিধান পঞ্চদশ সংশোধনী উঠে দিতে হবে। তাহলে গণতন্ত্র রাখতে গেলে সব দলকে নির্বাচন আনতে হলে সংবিধান থাকবে না। এই সংবিধান তাহলে এই যে আপনি বিভিন্ন অপশনগুলি বলছেন, এগুলো থাকবে না। একটা ফোরামে বসে কথা বলতে কি কোনো আপত্তি সম্ভবই আছে? না, কারণ দুইটি দল যেখানে গেছেন, হ্যাঁ। আপনি গত পরশুদিন সাবেক প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়া যে বক্তব্য রেখেছেন, এই বক্তব্য আমার সামনে আছেন নরসিংদীতে। উনি নির্বাচন কমিশনকে বলছেন যে সমস্ত মেরুদণ্ডহীন অপদার্থ এবং এই নির্বাচন কমিশন আজ্ঞাবহ এদের অধীনে কোনো ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন অর্থাৎ কোন নির্বাচন হতেই পারে না বলে দিতেছেন। তাহলে নির্বাচন করবে কে? ইলেকশন কমিশন সম্পর্কে তো জাতীয় পার্টির অবস্থান আমরা আরো স্পষ্ট বলছি, আমরা বলছি এই নির্বাচন কমিশন অধীনে আমরা কোনো ইলেকশন যাব না, কারণ এদের কোনো এই ধরনের নির্বাচন করার অভিজ্ঞতা নেই এবং এরা পক্ষপাত দোষে দুষ্ট হয়ে পড়ছে। এটা অনেক আগে থেকে আমাদের চেয়ারম্যান বলেছেন। ম্যাডাম বলছেন যে নির্দলীয় সরকার ছাড়া বিএনপি কোন নির্বাচনে অংশগ্রহণ করবে না এবং একদিনও নির্বাচন করার যদি প্রচেষ্টা চালানো হয় সে নির্বাচন প্রতিহত করা হবে হরতাল দিয়ে এবং অবরোধ, ধনগড়, সর্বত্র আন্দোলন করে। না, মিস্টার কাজী ফিরোজ রশিদ, ধরা যাক এই অবস্থা থেকে আপনারা তো, আমি যেটা শুনছি যে উত্তরণ চাইছেন, আপনারা তো চাইছেন না যে সংঘাতের মধ্য দিয়ে এটা সলিউশন হোক, একটা আনহ্যাপি এন্ডিং হোক, আপনি চাচ্ছেন না নিশ্চয়ই। তাহলে ধরা যাক আপনার পক্ষ থেকে সাজেশনটা কি হতে পারে? ধরা যাক আপনি একটা বড় পার্টির অংশীদার এই বর্তমান সরকারে। দেখেন, এখানে দাঁড়াইছে হলো প্রশ্ন একটা যে বিএনপি যদি এই নির্বাচনে যায়, এই যে এই কাঠামোর মধ্যে এই প্রধানমন্ত্রী থাকবেন, বর্তমান যিনি পঞ্চদশ সংসদে আছেন, এই পার্লামেন্ট থাকবে, মন্ত্রিসভা থাকবে, উনি হয়তো রদবদ করবেন, আমাদের শাহজাহান ভাইকে 4টা দেবেন, এখন একটা আছে, এইভাবে ছোট করে উনি একটা মন্ত্রিসভা রেখে উনি নির্বাচনে যাবেনই। তো সেই নির্বাচনে যদি বিএনপি আসে তাহলে বিএনপি সবচেয়ে বড় ভুল করবে, কারণ বিএনপি গত নির্বাচনে গিয়ে ভুল করেছিল, এটা আমি বহুবার বলছি, ওনার সাথে বলছি কিন্তু আমি জানি না, এবং সেইটা কিন্তু এতদিন পরে ম্যাডাম জিয়া আপনি বলছেন ভুল করেছে কোন অর্থে? প্রস্তুত ছিল না তারা? ছিল না। কোন অর্থে? বিএনপি সারা দেশে ই করেছিলেন, ম্যাডাম জিয়া সব থেকে বেশি অল্প কয়েকদিনের মধ্যে জনসভা করেছিলেন। তারপরে উনি পল্টনের শেষ জনসভা করে যদি বলতেন যে আমি ঠিক আছে, আমি জনসভা করে এসেছি, প্রস্তুতিও ছিল, কিন্তু এই নির্বাচনটা হবে একতরফা একটি সাধারণ নির্বাচন, সেখানে আমরা যাবো না। তাহলে এই ঝামেলা মুক্ত হতো, আওয়ামী লীগ ইলেকশন যেতাম, তারপর আরেকটা ইলেকশন হইতো। আমি আপনার কাছে ফিরবো, একজন আগ্রহী দর্শক লাইনে আছে অনেকক্ষণ থেকে, আপনি কে নাম পরিচয় প্রশ্ন করতে পারেন বা মন্তব্য থাকলে করতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমি শামসুর আলম বলছিলাম জেলা সিরাজগঞ্জ থেকে। যে আমার জানার আগ্রহ বিলত ভাবে যে এই যে আমাদের রাজনৈতিক দলগুলো বিএনপি, আওয়ামী লীগ ক্ষমতা শেষ সময় এসে জনপ্রিয়তা হারায় এবং তারা আবার 2 টার্ম বা 3 টার্ম ক্ষমতা আসতে চায়, কিন্তু ক্ষমতায় আসার জন্য যে ধরনের কর্মকাণ্ড, উন্নয়ন, সুশাসন, দুর্নীতিমুক্ত দেশ গড়া, সেটি না করে তারা বাঁকা পথে যেতে চায়। এটি কি তাদের রাজনৈতিক দূরদর্শিতা, বিচক্ষণতা
এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব নাকি সদিচ্ছার অভাব? আচ্ছা, বুঝতে পেরেছি আমি। আপনার প্রসঙ্গ আপনি দেখুন। আমি এটা শেষ করে দিচ্ছি, আপনি একটু quickly শেষ করুন। এখন শেষ করে দিচ্ছি। আর আওয়ামী লীগ যদি বিএনপি যে ফর্মুলেশন যে একটি নির্দলীয় সরকারের অধীনে ইলেকশন হতে হবে, এই প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী না রেখে যদি আওয়ামী লীগ এখান থেকে উনি পঞ্চদশ সংসদ থেকে সরে আসে, কি দাঁড়াতে পারে? আওয়ামী লীগ তো একটা বড় রাজনৈতিক দল, আমাদের অনেকেই আছে, আমাদের হটেছে এই দুটি দল করে। এরশাদ সাহেব কিন্তু 90 সালে বলেছিলেন শুধু যে আমি ক্ষমতা ছেড়ে ইলেকশনে আসবো। এর আগে তো উনি ক্ষমতা থেকে ইলেকশন করতে গেছেন, প্রেসিডেন্ট ইলেকশন। ওনাকে আমাদের দলের কেউ কেউ বুঝালেন, স্যার এইটা যদি আপনি অ্যানাউন্স করেন তাহলে আন্দোলন প্রশমিত হবে, আন্দোলন তুঙ্গে। তখন উনি বলেন যে আমি নির্বাচন করবো কিন্তু ক্ষমতা ছেড়ে দিয়া, এই আর সুযোগ হয়নি ক্ষমতা ছাড়ার। এর মধ্যে ক্ষমতা ছেড়ে দিয়ে থেকে আন্দোলন শুরু হয়ে গেছে, রাজপথে মানুষ বেরিয়ে গেছে। এখন এখান থেকে আওয়ামী লীগ যদি প্রথম বলে যে ঠিক আছে আমাদের পার্লামেন্ট আমরা ভেঙে দেবো, পার্লামেন্টের সদস্য থাকবেন, আমরা থাকবেন না, পার্লামেন্ট না থাকলে কিন্তু মন্ত্রিসভা থাকবে না। আর এরপরে প্রধানমন্ত্রীকে, তারপরে ওনারা বলেন যে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এরপরে আর তো ইলেকশন পর্যন্ত যাবে না, তার আগেই আর একটা অরাজক পরিস্থিতি তৈরি হতে পারে। বিএনপি তখনই আচ্ছা, আমরা আপনার কাছ থেকে আরো শুনবো। সরকারি দলের জনপ্রিয়তা কমে যায় কিনা একজন দর্শকের মন্তব্য উনি রেখেছেন, আরো কতগুলো প্রশ্ন করেছেন। সরকারি দলের জনপ্রিয়তা কমে কি বাড়ে এটা কিন্তু ব্যারোমিটার আমি আপনি ঠিক করতে পারবো না, এটা জনগণের ভোটের মধ্যে দিয়ে সে প্রমাণিত হবে। কি কি কারণে এটা হয় না হয় সেটা তারা ঠিক করবে। তো কয়েকটা প্রশ্নের একটু জবাব দেওয়া একান্তই প্রয়োজন। সেটা হলো ফিরোজ ভাই কিছু কন্ট্রাডিক্টরি কথা বলছে। সেটা হলো যে উনি বলছেন যে বিএনপি নির্বাচনে গিয়ে ভুল করছে। তার মানে কি বিএনপি, ওনার কথা কি এটাই প্রমাণিত হচ্ছে যে বিএনপি ক্ষমতায় যাবে এইটা নিশ্চিত হয়েই তাকে নির্বাচনে যাওয়া উচিত, বা আওয়ামী লীগ ক্ষমতায় যাবে এটা নিশ্চিত হয়ে যাওয়া উচিত, বা জাতীয় পার্টি ক্ষমতায় যাবে এই নিশ্চিত হয়ে যাওয়া উচিত? এইটাকে আপনি কি এটা কোনো গণতান্ত্রিক পন্থা? উনি বলেছেন পার্লামেন্ট ভেঙে দিয়ে মন্ত্রিসভা থাকবে না। আসলে কি তাই? সারা দুনিয়ার যে সমস্ত গণতান্ত্রিক দেশগুলোতে নির্বাচন হয় কি পদ্ধতি যে যদি পার্লামেন্ট ভেঙে দেন রাষ্ট্রপতি, তখন এই ক্যাবিনেট রিজাইন করলেও রাষ্ট্রপতি কিন্তু তাকেই অনুরোধ করে যে আপনি একটা মিনি ক্যাবিনেট করে বা আপনি এই কয়দিন আপনি রাষ্ট্র পরিচালনা করেন। তাহলে এই জিনিসটা কি দাঁড়ালো? তাহলে কি এটাই প্রমাণিত হলো যে এটা পার্লামেন্ট ভাঙলেই সমস্ত ভেঙে যাবে? এটা ঠিক নয়। দ্বিতীয় কথা হলো যে আপনার নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন বলছে। কে বলছেন? বেগম মাননীয় বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়া। এখন এই নির্বাচন কমিশন কেউ না কেউ হবেন তো। দক্ষতার প্রশ্ন যদি তোলেন, একজন নির্বাচন কমিশন 5 বছরের জন্য আসেন। উনি একবার মন্ত্রী ছিলেন, আমি একবার মন্ত্রী হলাম। তাহলে বিষয়টা কি আমরা কি দক্ষতা নিয়ে আসছিলাম? কারণ দক্ষতা অর্জিত হবে তো কাজের মধ্য দিয়ে। তা এই যে নির্বাচন কমিশন আছে, এই রাষ্ট্রপতি সার্চ কমিটি করে কিন্তু সেখানে সবার সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশন, সেখানে বিএনপি গেছিল। সেখানে যদি এখন মেরুদণ্ডহীন বলেন, তার মানে বিএনপি ক্ষমতায় যাওয়া নিশ্চিত করেই তারা বোধহয় নির্বাচন করবেন। এইটা তা না হলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার, আমরা পরিষ্কার বলেছি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার আর হবে না, পরিষ্কার কথা। একটা প্রসঙ্গ উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে যে এই যে আমরা এই সময়কালে আপনাদের রাজনৈতিক দলগুলোর কথাবার্তা কর্মকাণ্ডের পাশাপাশি আপনি যদি দেখেন যে বাংলাদেশের মতো একটা দেশের নির্বাচন নিয়ে কখনো এর আগে জাতিসংঘের মহাসচিবের ফোন কল, তারপরে ধরা যাক আমাদের দেখতে পাচ্ছি যে মার্কিন পররাষ্ট্র সচিব যিনি জন কেরি, উনি চিঠি দিয়েছেন। এইগুলো সাধারণ মানুষের কাছে কি সিগন্যাল, বা ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দল আপনাদের সাথে মিটিং করেছে, এগুলোর থেকে কি একটা আপনার তো বয়স কম না, অনেক দেখছেন। যখনই নির্বাচন নিয়ে এই ধরনের ঘটনা ঘটেছে, তত্ত্বাবধায়ক সরকারের সময় যখন এই আন্দোলন হয়েছে, তখন তো বিদেশি যে যারা আমাদের হিতাকাঙ্ক্ষী বন্ধু ইত্যাদি, তারা তো চাইবেই যে নির্বাচন সুষ্ঠুভাবে, সবসময় তাই বলেছে যে নির্বাচন আলোচনার মধ্যে দিয়ে করেন। এর আগে বলে নাই জলিল মান্নানের হয় নাই, ওই সময় হয়েছে না? তাহলে এইটাকে আপনি অন্য দৃষ্টি দিলেন। তবে আমি একটা কথা বলতে চাই, ওরা যে তত্ত্বাবধায়ক সরকার দাবি করলেন, তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটা ওনারা ষড়যন্ত্র করে নষ্ট করেছে। এই যে কনসেপ্টটা কিভাবে নষ্ট করলেন, যখন ওনারা 65 বছর বয়স বাড়িয়ে দিলেন কে হাসানকে, প্রধান বিচারপতিকে, তাকে তারপরে ওনাকে রিজাইন করে ওনাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করবেন, এই নিশ্চয়তা বিধান করার জন্য
ওনারা সেই ধরনের একটা ষড়যন্ত্র করলেন। আপনার কি মনে আছে 1996-তে যখন তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন শেখ হাসিনা করেন, তখন উনি দুইটা কথা বলছিলেন। একটা হলো তত্ত্বাবধায়ক সরকার চাই নির্দলীয়, তবে এটা অন্তত ন্যূনতম 3টা নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার অধীনে হতে পারে। বাংলাদেশে 4টা তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হয়েছে। তখন আমাদের বিরোধী দলের মাননীয় নেত্রী কি বলেছিলেন আমি তত্ত্বাবধায়ক সরকার বুঝি না, মানি না, কেউ নিরপেক্ষ না, পাগল আর শিশু ছাড়া। তাহলে ওই যে শিশু খুঁজে পেয়েছিলেন কে? হাসানকে। আর পাগল বিচারপতি আব্দুল আজিজ তো ছিলই, যে এই নির্বাচনকে ওনারা বৈতরণী পার হওয়ার চেষ্টা করেছিলেন। সেই কনসেপ্ট দেখেন, একটা জিনিস হলো কি আপনার চিন্তা 10 বছর পরেও বাস্তবায়নের চেষ্টা করেন। সেই কাজটি করেছে বিএনপি। কি করেছে? তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন তো প্রধান বিচারপতি, ঠিক আছে, সাবেক, ইমিডিয়েট পাস্ট। তারপরে আমরা আন্দোলনের মুখে তাকে ঠিক আছে আপনি তাকে নেবেন না। সেকেন্ড অপশনটা কি ছিল? তারপরে কে পাস্ট সেইটা। তারপরে কি অপশন ছিল? এপিটার ডিভিশনে একজন হতে পারে। সেই সমস্ত অপশনগুলোকে বাদ দিয়া ইয়াজউদ্দিন সাহেব কি করলেন? নিজেই কিন্তু সরকার প্রধান হয়ে গেল, রাষ্ট্রপতি ইত্যাদি। এই ঘটনা তো ওনারা ঘটেছিল, এ তো অন্য কেউ ঘটায় নাই। সুতরাং আপনি যেটা বলছেন যে সেই কাজগুলো ভালো মতো ওয়ার্ক করে নাই বলি তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে বিভিন্ন বিভ্রান্তি তৈরি হচ্ছে এখন। দ্বিতীয় কথা হলো রাজনীতিতে আপনার নির্দলীয় বলতে কোনো কথা, ওই আবার আমি মাননীয় বিরোধী দলের নেত্রীর কথা বলতে চাই। নির্দলীয় ওনার কথাই যদি বলি, তাহলে উনি কি পাগল খুঁজে বের করবেন? এখন শিশু খুঁজে বের করবেন নির্দলীয়? তাহলে পরে নির্দলীয় এখন চাচ্ছেন কেন? চাচ্ছেন মাঠটাকে ঘোলা করার জন্য, নির্বাচন যাতে না হয়। আমরা একটা বিরতি নিয়ে আহমেদ আজম খানের কথা শুনবো। ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে আমাদের বিজ্ঞাপনের স্বার্থে। আমরা দেখছেন অগ্রণী ব্যাংক আওয়ার ডেমোক্রেসি। আমরা ছোট একটা বিরতি নিয়ে আবারও ফিরে আসছি, আমাদের সাথেই থাকবেন। অসম্ভবকে সম্ভব করাই অনন্তর কাজ। এবার অসম্ভবকে সম্ভব করবে গ্রামীণ ফোনের এমার্জেন্সি ব্যালেন্স শেষ হয়েছে। *1010*1 ডায়াল করলে পাচ্ছেন 5 টাকা। চলো বহুদূর গ্রামীণ ফোন। ইফাদ প্রিমিয়াম ড্রিঙ্কিং ওয়াটার, শুরু হোক বিশুদ্ধতায়। Pioneer Insurance News Headlines। নিয়ম ভেঙে আয়কর অব্যাহতি নেওয়া, বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বিধি লঙ্ঘন এবং ক্ষমতা অপব্যবহার অভিযোগে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। নোবেলজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ ইউনূস আইনের কোনো বরখেলাপ করেননি বলে দাবি করেছে ইউনূস সেন্টার। সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদ লিপিতে এই দাবি করে প্রতিষ্ঠানটি। অবাধ সুষ্ঠু নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে সংলাপ সর্বোত্তম পথ বলে মনে করে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। আর হানিফ জানালেন গ্রহণযোগ্য নির্বাচনের জন্য বিরোধী দলের সাথে সংসদে কিংবা বাইরে আলোচনায় প্রস্তুত আওয়ামী লীগ।
চলমান রাজনৈতিক সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতাকে দ্রুত ইতিবাচক সংলাপে বসার তাগিদ দিয়ে চিঠি পাঠিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। চিঠিতে কেরি লেখেন, সময় নষ্ট করে লাভ নেই। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে কথা বলায় ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার, এই অভিযোগ করলেন বিএনপি নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আর ফখরুল বললেন, নির্বাচনকালীন সরকারের কাঠামো জনগণের সামনে তুলে ধরবে বিএনপি। জাতীয় নির্বাচন কোন পদ্ধতিতে হবে তা ঠিক করবে সংসদ, তবে সংবিধান অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। কথা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সংসদ বহাল রেখে নির্বাচন করলেও সবার জন্য সমান সুযোগ রাখা সম্ভব। বিশ্ব সক্ষমতার সূচকে এগিয়েছে বাংলাদেশ, তবে বেড়েছে দুর্নীতি। সোমবার বিকেলে ধানমন্ডি কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সহযোগিতায় 2013-14 এর রিপোর্টটি তৈরি করেছে বিশ্ব অর্থনৈতিক ফোরাম। নজরদারি বাড়াতে ভারত সীমান্তে খুব শিগগিরই চালকহীন বিমান ড্রোন মোতায়েন করবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে ঘাতক নামে পরিচিত এই চালকবিহীন বিমানের জন্য সীমান্তে দেখা দিয়েছে উত্তেজনা। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব মতো রাসায়নিক অস্ত্র আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে হস্তান্তরের সম্মতি জানিয়েছে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আর মোয়াল্লেম। আর মার্কিন সামরিক বাহিনীর হামলা চালালে পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারি আসাদের। কাপ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত নেপালের দর্শক স্টেডিয়ামে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মালদ্বীপকে 1-0 গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে 6 বারের সাফ চ্যাম্পিয়নরা। আপনার প্রিয় চ্যানেল RTV সরাসরি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে দেখতে মোবাইল থেকে ভিজিট করুন play.google.com এবং সার্চ বক্সে টাইপ করুন SIPTV। ইনস্টল করে উপভোগ করুন আপনার প্রিয় অনুষ্ঠানগুলো সরাসরি। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি অগ্রণী ব্যাংক আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমরা আজকে আলাপ করছি সংসদ নির্বাচন এবং রাজনৈতিক দলগুলোর অবস্থান জানতে। আমরা আজকে এখানে বসেছি, সাথে আছেন মাননীয় মন্ত্রী শাহজাহান খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আজম খান এবং সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশিদ। বিরতির আগে আহমেদ আজম খান, আপনি কিছুটা যোগ করতে চাইছিলেন, আমরা সেটা দিয়ে শুরু করতে চাই। জি, আসলে কি টকশোতে বসে এই যে পুরনো কাসন্দগুলো ঘাটতে ভালো লাগে না, নতুন কথা শুনতে এবং বলতে ইচ্ছে করে, উপায় নেই। উনি বললেন যে দুনিয়ার সব দেশে নির্বাচন যেভাবে হয়, দুনিয়ার সব দেশ আর তৃতীয় বিশ্বের দেশ বাংলাদেশ, যেখানে বিরোধী দলের অফিসে হামলা করা হয়, যেখানে বিরোধী দলের সাবেক মন্ত্রীদের ডান্ডা বেরি পরিয়ে আদালতে নেওয়া হয়, সেখানে অন্য দেশের সাথে এই দেশের তুলনা করা এটা একেবারেই বালখিল্যতা ছাড়া নেই। হ্যাঁ, সামনের দিকে যদি আমরা শুনতে চাই, হ্যাঁ আমি সামনের দিকে যাবো। ওনার কথাটা একটু না জবাব দিলে তো সব কথার জবাব দেব না, অনেক কথার জবাব দর্শকদের জানা আছে। নির্বাচন কমিশনের সার্চ কমিটির কথা বলেছেন। নির্বাচন কমিশনের সার্চ কমিটিতে আমাদের বিরোধী দলীয় নেতা ম্যাডাম খালেদা জিয়া নিজে মহামান্য রাষ্ট্রপতি মরহুম জিল্লুর রহমানের কাছে গিয়েছিলেন, কিন্তু আমাদের সুপারিশ সামান্যতম অনার করা হয়নি। তাদের ইচ্ছে মতো নির্বাচন কমিশন করা হয়েছে, একেবারে অনুগত নির্বাচন কমিশন, যে কমিশনের অযোগ্যতা নিয়ে সারা দেশে আজকে ঝড় তোলা হয়েছে। আর তত্ত্বাবধায়ক সরকার নষ্ট করেছি আমরা। বিচারপতি কে এম হাসানের বয়স বাড়িয়ে ওনারা এইবার কতবার বয়স বাড়ালেন। বিচারপতি কে এম হাসানের বয়স বাড়ানোতে কোনো ক্ষতি হয় নাই, উনি তো এমনিতেই রাজি হন নাই। তারপরে উনি বলছেন যে কেন ইয়াজউদ্দিনকে দেওয়া হলো। ইয়াজউদ্দিনকে তো বিরোধী দলের সাথে আলোচনা করে মতামতের ভিত্তিতেই দেওয়া হয়েছে, এবং ইয়াজউদ্দিন সাহেব যখন তত্ত্বাবধায়ক প্রধান তখনও কিন্তু ওনারা নির্বাচনে যাওয়ার জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন। ঠিক মাঝপথে সংবিধানকে ব্যাহত করবার জন্য এবং দেশকে অনিশ্চয়তার পথে ঠেলে দেওয়ার জন্য একটা ষড়যন্ত্রের অংশ হিসেবে নির্বাচন থেকে ওনারা সরিয়ে দাঁড়িয়েছেন। এই সময়কালে একটু বলি, 3 বারের কথা বলেছেন না, যে 3 বার তত্ত্বাবধায়ক থাকবে। আমি নিজে মঞ্জুরুল আহসান খানের সাথে অনেকবার টকশো করেছি, তিনি ছিলেন এই 3 বারের এই পুরো ড্রাফটার, নিজে ড্রাফট করেছিলেন। এই 3 বারের কথাটা আলোচনায় বলা হয়েছিল, ফাইনালি কেউই আর ওটা সই করেনি। কাজেই 3 বারের কথা বলে লাভ নেই, এই কথাটাও ভেগ। আর বিচারপতি কে এম হাসানের বিরুদ্ধে ওনারা গিয়েছিলেন এই জন্যই যে উনি কোনো এক সময় হয়তো
বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। বিএনপির রাজনীতির সাথে কোন এক সময়ে সম্পৃক্ত ছিলেন বলে তার অধীনে নির্বাচন করবেন না। আর এখন আওয়ামী লীগের সভাপতি যিনি প্রধানমন্ত্রী, তার অধীনে কি করে বিরোধী দল নির্বাচনটা করবে? এটা তো একেবারে পানির মতো পরিষ্কার। এই পরিষ্কার জিনিস তো জনগণের আর এখন যারা অনুষ্ঠানটি দেখছে তাদের কাছে বাংলাদেশ এই আপনার বিরোধী দলের পক্ষ থেকে অবস্থানটা কি হতে পারে আগামী 1.5 মাস 2 মাসের মধ্যে? আপনারা কি করবেন? আমি মনে করি যে আগামী 1.5 মাস না, শুধু আমি মনে করি যে আগামী যে সংসদটা বসছে সেই সংসদের আগেই বিরোধী দলকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে 12 তারিখে চিঠি দিয়ে রাখা হোক এবং বিরোধী দলের সাথে আলাপ আলোচনা করে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা ছাড়া একটা সংঘাতের দিকে যেন সরকার না যায়। দেখুন, সরকার কিন্তু এমনিতেই সংঘাতের দিকে যাচ্ছে। আজকে কি হয়েছে? আজকে হেফাজতের যে নায়েবে আমির মুফতি ওয়াক্কাস, একজন বয়োবৃদ্ধ মানুষ যার কয়েকবার হার্ট অ্যাটাক হয়েছে, যিনি অসুস্থ, তাকে 15 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে একটা ভুয়া ব্যাপারে 2004 সালের 13 জুলাই এনবিআর এ যে আইনটা পাশ হয়, সেই এনবিআর এর আইনে বলা আছে যে দেশি অর্থাৎ আবাসিক এবং অনাবাসিক সকল বাংলাদেশি নাগরিক তাদের বিদেশ থেকে টাকা আসবে, সেই টাকা আপনার সম্পূর্ণ করমুক্ত। তার আওতায় ওনার টাকা এসছে। আজকে কোন আইনে তার বিরুদ্ধে এনবিআর প্রতিবেদন দিলেন আর তার বিরুদ্ধে মন্ত্রিসভা আজকে সিদ্ধান্ত নিয়ে, আপনি যেটা বলছেন এই বিষয়গুলো সংলাপকে প্রভাবিত করতে পারে, সমস্ত বিষয়ই সংলাপকে প্রভাবিত করবে। আজকে কই 4.5 বছর চলে গেল, কই কোন মন্ত্রী মহোদয়ের হিসাব তো আমরা দেখলাম না যে তাদের সম্পদের হিসাব। আজকে 4.5 বছরে কত মন্ত্রীরা বিদেশ সফর করেছেন, তারা কত টাকা নিয়ে এসছেন বিদেশ সফর করে, আসার সময় তো অনেক আমরা এগুলো জানি, কয়জনে ডিক্লেয়ার করেছেন। এই যে ডক্টর ইউনূসের মতো একজন বরেণ্য বিশ্ববরেণ্য ব্যক্তিকে যেভাবে রাজনৈতিক হয়রানি করা হচ্ছে, এগুলো কিন্তু এই আগামী নির্বাচনকে প্রভাবিত করবে, সংলাপকে প্রভাবিত করবে। এখন আপনি কি মনে করছেন যে ধরা যাক এগুলো থাকছে, তারপরেও আপনার নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছেন, আপনি খুব সংক্ষেপে, তারপরে আমি অন্যদের কথা শুনবো, কি হতে পারে? আমি একেবারে স্পষ্ট করে বলতে চাই, গতকালকেও বিরোধী দলীয় নেতা বলছেন যে আমরা আগামী দিনে যে রাজনীতিটি করতে চাই, যে সরকারটি পরিচালনা করতে চাই নতুন ধারার, সেই নতুন ধারার সরকার পরিচালনার রূপরেখা উনি দেবেন। উনি বলেছেন যে অপেক্ষা করতে হবে, তবে কিছু কিছু কথা উনি বলেই দিয়েছেন যে আমরা পরমত সহিষ্ণুতার সাথে এই সরকার পরিচালনা করব, আমরা কোনো প্রতিশোধের রাজনীতি করব না। সেই ক্ষেত্রে আমরা একটা অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা অনতি বিলম্বে চাই সরকার আমাদের ডাকুক এবং একটা নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠা করুক এবং এই সংসদে সেই সংবিধানটা পাস হোক। আমরা সেজন্য সরকারকেও বলতে চাই যে সরকার 5 বছরে যে কাজগুলো করেছেন, সরকার ভয় পাচ্ছেন যে বিএনপি ক্ষমতায় আসলে হয়তো প্রতিশোধমূলক কাজ করবে, কোন প্রতিশোধ নেওয়ার রাজনীতি। আপনার দলের যিনি মহাসচিব উনি বলেছেন যে উনি খুব তাড়াতাড়ি অন্তর্বর্তীকালীন সরকার একটা রূপরেখা দেবেন, আমরা সেটা দেখতে চাই যে আপনাদের পক্ষ থেকে সেই কথাটি কি আসছে। মাননীয় মন্ত্রী সব শেষে বলবেন, কাজী ফিরোজ রশিদ, আপনার কাছ থেকে আমি একটু সুনির্দিষ্ট ভাবে যেই সময়টা আছে এই সময়কালে আপনার দলের পক্ষ থেকে কি ইনিশিয়েটিভ আপনারা নিতে পারেন যাতে করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনটা একটা সুস্থ স্বাভাবিকভাবে ফিরে আসে? তার আগে আমি সাধারণভাবে একটা কথার জবাব দিই। উনি বলছেন যে কোরআন পড়াইছে আমাদের হেফাজতে ইসলাম। আমি সেটা তো ওই দিন ঘটনায় হেফাজতে কোনো কবি কোরআন পড়াইতে পারে না, কোনো মুসলমান কোরআন পড়াইতে পারে না। যারা কোরআন হৃদয় ধারণ করে, কোরআনে হাফেজ, মাদ্রাসায় পড়ে, তারা কখনো কোরআন পড়ানো তো দূরের কথা, কোরআন দেখলেই তারা সালাম করে দাঁড়িয়ে যায়, চুমা দেয়। হ্যাঁ, এইটা হচ্ছে যারা এইখানে বিধর্মী আছেন, যারা নাস্তিক আছেন, তারা এই কাজটি করেছে। সেই নাস্তিক কারা, এটা বাইর করার দায়িত্ব হচ্ছে সরকারের। আচ্ছা, ধরেন ওই ঘটনাটি আমরা আর উনি বলছেন দেখি তো আমি এটা বলতে চাই, কেউ পড়াইতে পারে না। ওকে, মুফতি ওয়াক্কাস দুঃখ প্রকাশ করলেন না? আমি তো অনেক দুঃখ প্রকাশ করছি। আপনি না বিএনপিও দুঃখ প্রকাশ করে নাই, এটা প্রতিবাদ করে নাই, হেফাজতটাও করে নাই। আমরা কোরআন পড়াতে যাবো কেন? আমরা কোরআনকে ভাই কোন মুসলমানদের বিশেষ করে না। আপনি পারবেন কোরআন পড়ান তো দূরের কথা, আপনি কোরআনটাকে ফেলে দিতে পারবেন? তাও পারবেন না। আমি যেখানে অন্য জায়গায় আসতেছি, আপনারা
জামাতের রাজনীতিতে এখন আপনার নিষিদ্ধ করেন নাই, অথচ জামাত ইলেকশনে আসবে না এই সমস্ত কথা বলে বেড়াচ্ছেন। বিএনপির সাথে কেন থাকবে? রাজনীতি নিষিদ্ধ করেন না কেন? আপনাদের তো সম্পর্কটা ভালো কেন? নিষিদ্ধ করে দেন না কেন? তাদের বিরুদ্ধে আপনি কিছু করতেছেন। আরেকটি কথা, এই যে এখন আমরা সমস্ত দেশ কিন্তু একটা শ্বাসরুদ্ধকর অবস্থার মধ্যে আছে, বিদেশিরা হস্তক্ষেপ করতেছে। আপনি ইতিমধ্যে বলেছেন যে জন কেরি একটা চিঠি লিখেছেন আমাদের এই নির্বাচন নিয়ে। এর আগে জাতিসংঘের মহাসচিব ফোনে আলাপ করেছেন। ইউরোপিয়ান ইউনিয়নের নেতৃবৃন্দ গতকাল এসেছেন আমাদের সাথে বসছেও। একটা শান্তিপূর্ণ নির্বাচন কিভাবে করা যায় এবং সেই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র রক্ষা করার জন্য কিভাবে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা যায় সেদিক থেকে কিন্তু কেউ নেই। যে যেখানে অনর আছে, আমরা কি করতে পারবো? জাতীয় পার্টি আমরা একটা চিঠি দিয়েছিলাম দুই দলের দুই নেত্রীর কাছে, সে চিঠির জবাব দেওয়া হয়নি। অর্থাৎ ওনারা সংবিধান নিয়ে আছেন আর ওনারা বলছেন এই সংবিধানের অধীনে, এই অর্থাৎ পঞ্চদশ সংসদের অধীনে আমরা নির্বাচন যাব না। এইখানেই অবস্থাটা সৃষ্টি হয়েছে। আর সরকার, ওই যে এক ভদ্রলোক ফোন করলেন যে সরকার জনপ্রিয়তা সব সরকার, ওদের কথা আমাদের কথা ওদের কথা শেষ দিকে কেন কমে? একটা কথা বলি, এই যে আমাদের ফেলানি হত্যা, আজকে দেখলাম আপনার টেলিভিশন এখানে বসে যে বড় একটা করলো, প্রতিবাদ সভা করছে সাধারণ নাগরিকরা। কিশোরী, তাকে গুলি করে 8 ঘন্টা তারে ঝুলেছিল। কি হৃদয় বিদারক দৃশ্য সারা পৃথিবী দেখেছে। তার যখন বিচারটা ভারত শুরু করলো, এটা হচ্ছে খুব সুন্দর ব্যাপার। ভারতের উদ্যোগটাকে স্বাগত জানাই। এই থেকে মন্ত্রী করার জন্য আমাদের ফরেন মিনিস্ট্রি থেকে কোনো লোক যায় নাই। আমাদের ফরেন মিনিস্টার সাহেব, উনি তো 5 বছরে 3 বছরই আকাশে যাপন করছেন, মরতে নামেনি নেই। উনি একবার যাইতে পারছেন না কলকাতা। এই বর্তমান পরিস্থিতি খুব সংক্ষেপে, যে নির্বাচন নিয়ে জাতীয় পার্টির আপনি বলেছেন একবার চিঠি দিয়েছে, সেটা রেসপন্স আসেনি। খুব সংক্ষেপে যে আর কি করতে পারেন আপনার, যাতে করার নাই ভাই, আমরা নির্বাচন দেখতেছি না। ওনার যদি এই অবস্থা থাকে, এভাবে আমরা কোন নির্বাচন দেখি না। হতাশার কথা বলছেন না, তাহলে আসলে এক জায়গায় হতে বাধা কোথায়? কোনো বাধা নাই, এক জায়গায় বাধা, সেটা হলো তেল আর পানি একসাথে মিশে না। ঠিক তেমনি করে মুক্তিযুদ্ধের পক্ষের আর বিপক্ষের শক্তি একসঙ্গে মিলবে না, তাই মেলে না। ওনারা মিলে ফেলার চেষ্টা করতেছেন, এই জায়গাটাই হলো বাধা। এবং আমার প্রিয় বন্ধু অবশ্য বয়সে ছোট হইতে পারে, যাই হোক, তবুও বন্ধু বলতে চাই, রাজনৈতিক বন্ধু আজম খান সাহেব তো বিরোধী দলের মাননীয় নেত্রী হলেন, উনি উপদেষ্টা। উনি এই আপনাদের আরটিভির একটা গোল টেবিল বৈঠকে একটা চ্যালেঞ্জ করছিলেন আমার সঙ্গে। আমি বলছিলাম যে তারেক রহমান একজন মুক্তিযোদ্ধার সন্তান। এখন সেই তারেক রহমান জামাতের মিটিংয়ে গিয়ে 3রা জুন 2006 সালে এসে বললেন জামাত এবং বিএনপি এক পরিবার। তাহলে জিনিসটা কি দাঁড়ালো? এই যে মুক্তিযুদ্ধের চেতনা থেকে তারা সরে গেছেন। এইটা উনি চ্যালেঞ্জ করছিলেন, বলে নাই। আজকে সুযোগ পাইছে, এটা ছাড়বো কেন? আমি একটু আপনার টেলিভিশনে দেখাতে চাই, এই যে পত্রিকায় 6 তারিখের পত্রিকায় আপনার এখানে পরিষ্কার লেখা আছে জামাত আর বিএনপি একই পরিবারের সদস্য। এখন উনি বলছিলেন, আমি বলছিলাম যদি দেখাইতে না পারি তাইলে আমি জাতির কাছে দুঃখ প্রকাশ করব, আর উনি বলছেন যদি আপনি দেখাইতে পারেন তাহলে উনি জাতীয় প্রকাশ করবেন। ইলেকশন নিয়ে যে কথাটা বলছেন, আমি আসতেছি, আমি ওই জায়গাটা আসছি। এখন আমার শেষের দিকে একটু ইলেকশন বলেন। যে নির্বাচনের ব্যাপারে বলার আগে কয়েকটা বিষয় একটু ছোটখাটো 2-1টা, আমি বেশি বলবো না। তো আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে নির্বাচনটা হতে হবে, আলোচনাটা হবে, অবশ্যই আলোচনা হবে না কেন? গণতন্ত্রের কাজই হলো আলোচনা করা। কোথায় হবে? একটা সংসদ আছে, নির্বাচিত সংসদ। এই সংসদে আমরা আছি, ওনারা আছে, জাতীয় পার্টি সবাই আছি। আসেন সেখানে প্রস্তাব নিয়ে আসেন, আমরা আলোচনা করি, এবং সেখানে আমরা সংসদে বসে আলোচনা করতে পারি। এবং সংসদে ওইখানে যদি আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্ত হয়, ঠিক আছে, একটা কমিটি করে দেওয়া হয়, সংসদীয় কমিটি যেটা করে সেজন্য একটা কমিটি, ঠিক আছে, আপনারা আলোচনা করে নিয়ে আসেন, আমরা সেটা দেখতে পারি। তারপরে আসেন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার, চিন্তাটা ওনাদের মাথা থেকে একটু ছেটিয়ে বিদায় করতে হবে। আর একটা জিনিস ছেটিয়ে বিদায় করতে হবে, সেইটা হলো তাদের সংগত থেকে আপনার এই জামাত ইসলামকে ছেটিয়ে বিদায় করতে হবে, যদি এইটা করা সম্ভব হয়। এবং আমি মনে করি যে আজকে যে তত্ত্বাবধায়ক সরকারের কথাটা বলা হচ্ছে, এই তত্ত্বাবধায়ক সরকারের কথা ওনারা কিন্তু এখন একটা আন্দোলনের, যেমন জামাত ইসলাম
এই তত্ত্বাবধায়ক সরকার থেকে সরে গিয়ে তারা যুদ্ধাপরাধী রক্ষার দিকে চলে গেছে, ওনারা কিন্তু এখন তাদেরকে একটু কাছে টাইমে রাখার চেষ্টা করছে। 12 তারিখের সংসদে আপনি মনে করছেন যে আপনারাও আমি মনে করি ওনারা আসলে অবশ্যই সেটা আলোচনা করে একটা জায়গায় পৌঁছা সম্ভব হবে, কারণ এই দেশ 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই দেশকে পিছনে নিতে চাই না, এই দেশকে এগিয়ে নিতে চাই। এবং আমি মনে করি এইটা 2021 সালের মধ্যে আপনার এই সুন্দর কথাটি দিয়ে আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই। একটু চ্যালেঞ্জ করেছেন তো উনি, এই কথাটা তো আমাকে সুযোগ দিতে হবে। আমরা আবার এটা নিয়ে কথা বলবো, আমাদের এই বিষয়টা নিয়ে আমরা এই যে কথাটা মাননীয় মন্ত্রী বলেন, এটা যদি আমাকে সুযোগ না দেন তাহলে তো আমি দর্শকদের কাছে না শুধু জাতির কাছে আমি থেকে দেবো। ঠিক আছে, এটা নিয়ে আমরা দৈনিক জনকণ্ঠের পত্রিকার একটা কাটিং, যে কাটিং এর সাথে ভেতরের উপরে লিখেছে জামায়াত আর বিএনপি একই পরিবারের সদস্য, তারেক রহমান, ভেতরে এই কথাটার কিছুই নেই। ঠিক আছে, এটা নিয়ে আমরা আরো আরেকটা কথা আমি বলেছেন যে মুক্তিযুদ্ধের পক্ষে এবং বিপক্ষের শক্তি মিলবে না, ওনারা কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষের শক্তি মিলে এই নির্বাচনে গেছেন। আরেক সেকেন্ড, ঠিক আছে, না আমি আর সময় দিতে পারছি না। 91-96-তেও বিএনপির বিরুদ্ধে আন্দোলন করে আমরা এটা নিয়ে আরেকটি প্রোগ্রাম করব, এটা নিয়ে আমরা আরেকটি প্রোগ্রাম করব আপনাদের সেখানে। আমরা আপনাদের দুজনকে, আমি 3 জনকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা চাই আগামী দিনে আপনাদের আলোচনার ভিত্তিতেই সুন্দর একটা সমাধান হবে। আপনারা কেউই সংঘাত চাইছেন না, আমরাও চাইছি না। আমরা চাই সুন্দর একটা গণতান্ত্রিক পরিবেশ বাংলাদেশে তৈরি হবে। আপনাদের 3 জনকে ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন অগ্রণী ব্যাংক আওয়ার ডেমোক্রেসি। আমরা এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত চাইছি। আপনারা আমাদেরকে মতামত থেকে জানাতে পারেন, ইমেল করতে পারেন ourdemocracy@rtvb.tv। আবারও দেখা হবে। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।